কল্পনা করুন আপনি একজন সুপারভাইজার। আপনার স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করেছে রিপোর্টিং তৈরি করার জন্যে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু বিভিন্ন স্টুডেন্ট মিলে ডেটা কালেক্ট করেছে, তো ডেটাগুলো একেকজন একেকভাবে ফরম্যাটিং করেছে। ফলে কোথাও বা মিসিং ভ্যালু, কোথাও বা লেটার বা স্পেলিং মিস্টেক, কোথাও একেবারে ভুল ডেটা কালেক্ট করা হয়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অ্যাজ এ সুপারভাইজার আপনি কিভাবে সেই ডেটাগুলোকে ভ্যালিডেট করবেন। কারণ ভালো পাবলিকেশনের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে পারফেক্ট ডেটা অ্যানালাইসিস। তো আপনি যদি ম্যানুয়ালি ডেটাগুলোকে কারেক্ট করতে চান তাহলে অনেক সময় লেগে যেতে পারে। স্বাগতম সবাইকে। ডেটা অ্যানালাইসিসের ৮০% সময় ব্যয় হয় ডেটা প্রসেসিং এবং ম্যানিপুলেশন করতে, যেটাকে আমরা ডেটা wrangling বলে থাকি। টু বি অনেস্ট, র ডেটা কখনোই প্রস্তুত থাকে না অ্যানালাইসিসের জন্য, কারণ সেখানে মিসিং ভ্যালু কিংবা আউটলায়ার্স থাকতে পারে। কারণ ভুল ডেটা টাইপ, আউটলায়ার্স কিংবা মিসিং ভ্যালু থাকলে আপনার অ্যানালাইসিস, প্রেডিকশন কিংবা গ্রাফ কোনোটি সঠিক হবে না। মিনিং আপনার পরিশ্রমের সেই রিপোর্টিং কোনো ভালো জার্নালে প্রকাশিত হয় না। সাউন্ডস ফ্যামিলিয়ার? আজকের এই টিউটোরিয়ালে আমরা পাইথনের পাওয়ারফুল লাইব্রেরি পান্ডাসের বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব ডেটাকে অ্যানালাইসিস উপযোগী করার জন্য বিভিন্ন ম্যাজিক্যাল ট্রিক্স। এই লেসনটিকে আরও বেশি আকর্ষণীয় এবং এঙ্গেজিং করে তোলার জন্য আমি তৈরি করেছি এই চিটশিটটি, যেখানে আমি দেখিয়েছি কিভাবে ডেটাকে স্টেপ বাই স্টেপ ম্যানিপুলেট করতে হয়। চিটশিট লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যারা একেবারে নতুন তাদের জন্য আমি আব্দুল্লাহ আল শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা দেখব পান্ডাস লাইব্রেরির বিভিন্ন টিপস এবং ট্রিক্স। সো লেটস গেট স্টার্টেড। এর জন্য আমরা প্রথমে চলে যাব পান্ডাস লাইব্রেরি এই ফোল্ডারে। এখানে আমরা একটি নতুন ফাইল তৈরি করব, পান্ডাস টিপস অ্যান্ড ট্রিক্স, এবং ফাইল এক্সটেনশন হবে IPYNB, IPython নোটবুক। ওকে, তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখান থেকে প্রথমে কার্নেল সিলেক্ট করে নিব, পাইথন EDA, অ্যান্ড উই আর রেডি টু গো। তো প্রথম টিপস এবং ট্রিক্স হচ্ছে আমরা এখানে লিখব চেকিং পান্ডাস ভার্সন। ওকে, আচ্ছা, সো প্রথম কোড হবে আমাদের জন্য ইম্পোর্ট পান্ডাস, অর্থাৎ আমরা লাইব্রেরিকে কল করছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা পান্ডাস লাইব্রেরি কিভাবে কল করি। সো আমরা এটাকে পিডি হিসেবে কল করছি, অ্যান্ড ভার্সন দেখার জন্য আমরা লিখব পিডি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ভার্সন, আবার ডাবল আন্ডারস্কোর। সো আমরা এখানে লিখেছি ইম্পোর্ট করো পান্ডাস লাইব্রেরি অ্যাজ এ পিডি। সো পরবর্তীতে আমরা পান্ডাস লাইব্রেরির বিভিন্ন ফাংশনগুলোতে অ্যাক্সেস পাওয়ার জন্য পিডি ব্যবহার করব। সো পিডি ডট ডাবল আন্ডারস্কোর ভার্সন ডাবল আন্ডারস্কোর। সো আমরা যদি এই কোডটাকে রান করি, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই পান্ডাস লাইব্রেরির ভার্সন হচ্ছে 2.33। ওকে, তো পান্ডাস লাইব্রেরির ভার্সন দেখার জন্য আরেকটি ডিফারেন্ট ওয়ে রয়েছে। সো অ্যানাদার ওয়ে, সেটা হচ্ছে পিডি ডট শো আন্ডারস্কোর ভার্সন। ওকে, সো আমরা যদি এটাকে রান করি, অ্যান্ড আমরা এর সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবো। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি পান্ডাস এখানে 2.33 রয়েছে, বাট পান্ডা নিজে নিজে চলতে পারে না। পান্ডার জন্য কিছু ডিপেন্ডেন্সির প্রয়োজন হয়, অর্থাৎ অন্যান্য কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। আমরা এর পাশাপাশি সেই সফটওয়্যারগুলোকে দেখতে পাচ্ছি। তো সেকেন্ড টিপস এবং ট্রিক্স হচ্ছে আমরা ডেটা ফ্রেম তৈরি করা শিখব। সো ক্রিয়েটিং ডেটা ফ্রেমস। ওকে, ক্রিয়েটিং ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেম তৈরি করার ডিফারেন্ট ওয়ে রয়েছে। তো আমরা প্রথমে দেখব কিভাবে ডিকশনারি ব্যবহার করে ডেটা ফ্রেম তৈরি করতে হয়। ওকে, ডিকশনারি। সো ডিকশনারি থেকে কল করার জন্য আমরা এখানে লিখব পিডি
ডট ডেটা ফ্রেম, এবং এর ভিতর আমরা একটি ডিকশনারি তৈরি করব। সো ডিকশনারি তৈরি করার প্রসেস আমরা অলরেডি জানি। কার্লি ব্র্যাকেট এর মধ্যে প্রথমে আমরা এখানে কি ইউজ করব, ফর এক্সাম্পল ফ্রুটস, ওকে, এবং এরপর কোলন, এবং এর ভেতরে আমরা বিভিন্ন ফ্রুটসের লিস্ট তৈরি করব। সো এটা হতে পারে অ্যাপল, এরপর বানানা, এরপর অরেঞ্জ, এরপর কোকোনাট ফর এক্সাম্পল। এবং এটা হচ্ছে কি, এবং এটা হচ্ছে ভ্যালু, এই সবগুলো হচ্ছে ভ্যালু। এরপর আমরা সেকেন্ড কি তৈরি করব, ফর এক্সাম্পল কালার্স। তো এর বিভিন্ন ভ্যালুগুলো হতে পারে রেড, গ্রিন, এরপর ব্লু, এরপর স্কাই ব্লু। অ্যান্ড এবার আমরা এটাকে রান করব, এবং রান করার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে একটি ডিকশনারি তৈরি হয়েছে। সো এটা হচ্ছে কি, এবং এগুলো হচ্ছে ভ্যালু। একইভাবে এটা কি, এবং এগুলো হচ্ছে ভ্যালু। তো তো এছাড়াও আমরা চাইলে অ্যারে ব্যবহার করে ডেটা ফ্রেম তৈরি করতে পারি। সো অ্যারে, তো এর জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করব নামপাই। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। তো এবার আমরা অ্যারে তৈরি করব। সো এটার আমরা নাম দিতে পারি, ফর এক্সাম্পল df ইকুয়ালস টু অ্যারে তৈরি করার জন্য np ডট অ্যারে, ওকে। এবং এর ভিতর আমরা বিভিন্ন লিস্ট তৈরি করব, ফর এক্সাম্পল 1 2 3 and 4। এটা হচ্ছে প্রথম লিস্ট। এরপর দ্বিতীয় লিস্ট হচ্ছে ফর এক্সাম্পল 2 3 4 5। এরপর আমরা থার্ড লিস্ট তৈরি করতে পারি একইভাবে 4 5 6 7। আমরা চাইলে আরেকটি লিস্ট তৈরি করতে পারি 6 7 8 and 9। তো মনে রাখতে হবে, আমরা যদি একাধিক লিস্ট তৈরি করি তাহলে আমাদেরকে ডাবল স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করতে হবে। সো আমি চেষ্টা করব সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে বোঝানোর জন্য। সো স্টিক উইথ মি। এবার এই নামপাই অ্যারেকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করব। তো এর জন্য আমরা লিখব pd ডট ডেটা ফ্রেম, এবং এর ভেতর df। তো প্রথমে আমরা কি করেছি, অ্যারেকে একটি ভ্যারিয়েবল স্টোর করেছি কল্ড df, এবং পরবর্তীতে এই অ্যারেকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করেছি, ওকে। তো এবার আমরা যদি কোডটাকে রান করি, আমাদের সামনে অ্যারে দেন কনভার্টেড টু ডেটা ফ্রেম দেখতে পাবো, ওকে। সো কোডটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি বাম পাশ থেকে আমি সাইড বারকে কলাপস করে দিচ্ছি, অ্যান্ড আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, রাইট। তো এবার আমরা দেখব কিভাবে র্যান্ডম ভ্যালু দিয়ে অ্যারে বা ডেটা ফ্রেম তৈরি করতে হয়। সো র্যান্ডম ভ্যালুস। তো র্যান্ডম ভ্যালু ব্যবহার করে ডেটা ফ্রেম তৈরি করার জন্য আমরা এখানে লিখব pd ডট ডেটা ফ্রেম, এবং এর ভিতর আমরা নামপাই লাইব্রেরি থেকে কল করব র্যান্ডম ভ্যারিয়েবলকে। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন র্যান্ডম ভ্যালুকে ইনপুট করব, এবং র্যান্ডম ভ্যালুকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে ব্যবহার করব র্যান্ড, এবং এর ভিতর আমরা ডেটা ডাইমেনশন মেনশন করব। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি 33 রোজ এবং 12 কলামস, ওকে। সো আমরা যদি এটাকে রান করি, আমরা এখানে দেখতে পাবো টোটাল দেখতে পাবো 33 রোজ। সো
আমরা এক্স্যাক্টলি 32 দেখতে পাবো, যেহেতু আমাদের ইন্ডেক্সিং শুরু হয়েছে 0 থেকে, এবং এখানে দেখতে পাবো 12 কলাম, একইভাবে 0 থেকে 11। ওকে, কিপ গোয়িং। তো এবার আমরা বেসিক্যালি দেখব কিভাবে এই কলামগুলোকে লেটার দ্বারা রিপ্লেস করতে হয়। তো এর জন্য বেসিক্যালি আমি এটাকে আবার কপি করব, নিচে চলে আসব, এবং এরপর আমরা যা করব, কলামকে রিনেম করার জন্য কলামস ইকুয়ালস টু লিস্ট ফাংশনের ভেতর আমরা যে কলাম নেমগুলো ব্যবহার করতে যাচ্ছি সেই কলাম নেমগুলো আমরা এখানে অ্যাড করব। সো ফর এক্সাম্পল এ বি সি ডি জি এইচ আই জে কে এল। অর্থাৎ আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যতগুলো কলাম রয়েছে ঠিক ততগুলো এখানে নেম ব্যবহার করতে হবে। ওকে, আপনি চাইলে সরাসরি একটা নেম ব্যবহার করতে পারেন, ফর এক্সাম্পল কলাম এ, কলাম বি, এভাবে করে লিখতে পারবেন। সো যে কোনো ওয়েতে আপনি এটাকে তৈরি করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যতগুলো কলাম রয়েছে ততগুলো ভ্যালু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এবার যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাবো 0 টু 11 কে 0 টু 11কে এ টু এল দ্বারা রিপ্লেস করা হয়েছে। ওকে, সো কিপ গোয়িং। তো এবার আমরা দেখব কিভাবে কলামকে রিনেম করতে হয়। সো রিনেমিং কলামস। ওকে, তো এর জন্য আমরা প্রথমে একটি ডিকশনারি তৈরি করব। সো আমি প্রেফার করব আমরা উপরে যে ডিকশনারি তৈরি করেছিলাম এটাকে কপি করব, দিস ওয়ান, এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, এবং এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করব, ফর এক্সাম্পল মাই ডেটা। তো এবার আমরা এটাকে যদি রান করি, সো এটা অলরেডি স্টোর হয়ে গেছে। এবার আমরা ডেটা সেটটিকে দেখার জন্যে মাই ডেটা লিখে এটাকে আমরা আবার রান করব। বাই দ্য ওয়ে, কোডগুলোকে রান করার জন্য আপনি সরাসরি কন্ট্রোল এন্টার কিংবা ম্যাকবুক থেকে কমান্ড এন্টার প্রেস করতে পারবেন। তো এবার আমরা এটাকে রিনেম করব। সো রিনেম করার অনেকগুলো মেথড রয়েছে। তো প্রথমে আমরা রিনেম ফাংশন ব্যবহার করে এটাকে করার চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আমরা ডেটা সেট নেম ব্যবহার করব মাই ডেটা ডট, এখানে আমরা রিনেম ফাংশন ব্যবহার করতে পারি। এবার আমরা এর ভিতর কলামসকে রিনেম করার জন্য কলামস ইকুয়ালস টু কার্লি ব্র্যাকেটের ভেতর প্রথমে আমরা যে কলাম নেমটিকে রিনেম করতে যাচ্ছি সেটা উল্লেখ করব, সো ফ্রুটস, এবং এটাকে আমরা স্মলার ফ্রুট, স্মলার লেটার দিয়ে এটাকে রিপ্লেস করব, ফর এক্সাম্পল সো কালার্স, এটাকে আমরা স্মল লেটার্স দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে পারি। এরপর আমরা এটাকে করতে চাচ্ছি কিনা এটা পাইথনকে বলার জন্য ইন প্লেস, অর্থাৎ আমরা কি রিপ্লেস করতে যাচ্ছি কিনা ওয়ান কাইন্ড অফ, এটাকে আমরা ব্যবহার করব ট্রু। ওকে, এবার আমরা যদি এটাকে রান করি, এটা রিপ্লেস হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। সো এটাকে দেখার জন্য আমরা মাই ডেটা অর্থাৎ অবজেক্ট নেম লিখে এটাকে আমরা আবার রান করব, এবং আমরা এখানে দেখতে পাবো ফ্রুটসের পরিবর্তে এখানে ফ্রুটসে কনভার্ট হয়েছে। ওকে, কিপ গোয়িং। তো কলামকে রিনেম করার আরেকটা জনপ্রিয় পদ্ধতি রয়েছে এবং এটা অনেক ইজি। তো এবার আমরা দেখব কিভাবে ডিরেক্ট অ্যাপ্রোচে কলামকে রিনেম করতে হয়। সো এর জন্য প্রথমে আমরা ডেটা সেটের নেম লিখব মাই ডেটা ডট কলামস, ওকে, ইকুয়ালস টু, এখানে আমরা থার্ড স্কোয়ার ব্র্যাকেটের ভিতর সরাসরি যে নেমটা ব্যবহার করতে যাচ্ছি আমরা সেটা লিখবো। সো কলাম, ফর এক্সাম্পল আমরা এটাকে কলাম এ, এবং কালার্সকে কলাম বি হিসেবে রিপ্লেস করতে চাচ্ছি, এবং এটাকে দেখার জন্যে আমরা ডেটা অবজেক্ট নেম লিখব। তো এবার যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাবো ফ্রুটসের পরিবর্তে কলাম এ এবং কালার্সের পরিবর্তে কলাম বি শো করছে।
এছাড়াও আমরা চাইলে কলাম এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, কলাম আন্ডারস্কোর বি। সো যদি আমরা এটাকে আবার রান করি, আমরা দেখতে পাবো কলাম আন্ডারস্কোর এ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে এই আন্ডারস্কোরকে রিপ্লেস করে এর জায়গায় অন্য একটি স্ট্রিং ব্যবহার করতে হয়। তো এর জন্য আমরা ব্যবহার করব মাই ডেটা, অর্থাৎ অবজেক্ট নেম ডট কলামস ইকুয়ালস টু, এটাকে আমরা আবার লিখব, অর্থাৎ এটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো এটাকে কি দিয়ে চেঞ্জ করব? স্ট্রিং দিয়ে। ওকে, str এরপর ডট, এটাকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি। ওকে, কি দিয়ে রিপ্লেস করব? আমরা এটাকে রিপ্লেস করব, যেহেতু এখানে অলরেডি আন্ডারস্কোর রয়েছে, এটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি স্পেস দিয়ে। ওকে, তো বেসিক্যালি আমরা এখানে যা করেছি, আমাদের ডেটা অবজেক্টের কলামে থাকা স্ট্রিংকে রিপ্লেস করেছি। কোন স্ট্রিংকে? যেটা আন্ডারস্কোর ছিল সেটাকে কি দ্বারা রিপ্লেস করেছি? স্পেস। তো পাইথন হচ্ছে অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। আপনি যদি এর সিনট্যাক্সগুলো ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার দ্বারা যে কোনো ধরনের কোডিং করা পসিবল। তো আমরা যদি এটাকে রান করি, এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভিউ করার জন্যে মাই ডেটা অবজেক্ট লিখে রান করব, এবং রান করার পর আমরা দেখতে পাবো এই আন্ডারস্কোর এখান থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, মেক সেন্স? তো একইভাবে আমরা যদি এটাকে কপি করি এবং এটাকে আমরা আবার পেস্ট করি, এবার আমরা কি করব? স্পেসের পরিবর্তে হাইপেন ব্যবহার করে। ওকে, সো এবার যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাবো স্পেস হাইপেন দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ওকে, তো এছাড়াও আমরা চাইলে সাফিক্স কিংবা প্রিফিক্স অ্যাড করতে পারি। তো ফর এক্সাম্পল আমরা প্রথমে প্রিফিক্স দিয়ে শুরু করি। তো এর জন্য প্রথমে আমরা ডেটা সেট, অর্থাৎ ডেটা অবজেক্ট ব্যবহার করব, মাই ডেটা ইকুয়ালস টু মাই ডেটা ডট, আমরা অ্যাড করতে চাচ্ছি প্রিফিক্স। কি প্রিফিক্স অ্যাড করতে পারি? ফর এক্সাম্পল মাই হাইপেন। সো এটা এখন হয়ে যাবে মাই হাইপেন কলাম হাইপেন এ। ওকে, সো আমরা যদি এটাকে রান করি, এবার আমরা এটাকে ভিউ করব, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি মাই কলাম এ, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল মাই স্পেস চলে এসেছে। এটা মাঝে মধ্যে হয়, বাট দিস ইজ নট দ্য বিগ ইস্যু। তো আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন এই ধরনের সমস্যা আপনাদের সাথে হচ্ছে কিনা। এবং এছাড়াও রয়েছে সাফিক্স। সো সাফিক্স এর জন্য সেম প্রসেস, মাই ডেটা ইকুয়ালস টু মাই ডেটা ডট অ্যাড আন্ডারস্কোর সাফিক্স। তো আমরা সাফিক্স অ্যাড করব। কি সাফিক্স অ্যাড করতে পারি? ফর এক্সাম্পল মাই কলাম এ স্পেস, ফর এক্সাম্পল এ আমরা ব্যবহার করতে পারি। এরপর ডেটাকে দেখার জন্য মাই ডেটা, এবং এটাকে আমরা রান করব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেস এ, এবং এখানেও স্পেস এ যুক্ত হয়েছে। তো পরবর্তীতে ব্যবহার করার জন্য এটাকে আমরা আবারও রিনেম করে ফেলবো। তো রিনেম করার জন্য আমরা ডিরেক্ট অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। তো এর জন্য মাই ডেটা ডট কলামস ইকুয়ালস টু স্কোয়ার ব্র্যাকেটের ভিতর এটার নাম দিতে পারি ফ্রুটস, এরপর কমা কালার্স। লক্ষ্য করুন এখানে আমি ডাবল ইনভার্টেড কমা এবং এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছি, জাস্ট বিকজ আমি দেখাতে চাচ্ছি যে কোনোভাবে এটা করা পসিবল। সো এটাকে দেখার জন্যে মাই ডেটা ব্যবহার করব, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা রিনেম হয়ে গেছে। তো বেসিক্যালি এবার আমরা দেখব কিভাবে বিভিন্ন লাইব্রেরিতে থাকা ইনবিল্ট ডেটা সেটকে কল করতে হয়। বিল্ট ইন ডেটা সেট, এক্ষেত্রে আমরা সিবর্ন ডেটা সেট ব্যবহার করব। এক্ষেত্রে আমরা
সিবর্ন লাইব্রেরি ব্যবহার করে এর ভেতরে থাকা বিভিন্ন ইনবিল ডেটা সেটগুলোকে দেখার চেষ্টা করব। সো এর জন্যে আমরা প্রথমে লিখব ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এসএনএস। তো তার আগে যদি আপনি সিবর্ন লাইব্রেরিটি প্রথমে ইনস্টল করে না থাকেন, আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো এর জন্যে আপনি সিম্পলি লিখবেন পিপ স্পেস ইনস্টল স্পেস সিবর্ন। ওকে, সো আপনি সরাসরি সিবর্ন এরপর যে কোনো লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও আপনি অন্যান্য লাইব্রেরিকে একসাথে কল করতে পারবেন। তো এর জন্যে স্পেস ব্যবহার করুন। ফর এক্সাম্পল আপনি পান্ডাস লাইব্রেরিটিকে ইনস্টল করতে যাচ্ছেন, তো স্পেস পান্ডাস, এইভাবে স্পেস দিয়ে দিয়ে যতগুলো লাইব্রেরিকে আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেগুলো লিখতে পারেন। সো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র সিবর্নকে কল করব। তো যেহেতু আমি অলরেডি ইনস্টল করেছি, আমি এটাকে কমেন্ট আউট করে দিব। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ম্যাক কিংবা লিনাক্স ইউজার হন তাহলে পিপ এরপর 3 ব্যবহার করবেন, পিপ 3। আর যারা উইন্ডোজ ব্যবহার করছেন তাদের জন্য সরাসরি পিপ। ওকে, আচ্ছা, তো এরপর লাইব্রেরিটিকে কল করার জন্য আমরা এখানে লিখব এসএনএস ডট লোড ডেটাসেট। ওকে, সো আমরা এখানে বলতে যাচ্ছি সিবর্ন লাইব্রেরি থেকে ডেটাসেট লোড করা হোক। কোন ডেটাসেটটি? বেসিক্যালি অনেকগুলো ডেটাসেট রয়েছে, এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে টাইটানিক্স। তো আমরা টাইটানিক ডেটাসেটটি লোড করব এবং এটাকে আমরা এখান থেকে রান করব। অ্যান্ড রান করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো ডেটাসেটটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা বেসিক্যালি টাইটানিকের বিভিন্ন রিপোর্ট নিয়ে এটা তৈরি করা হয়েছে। এর মধ্যে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভাইভড কজন হয়েছিল, বিভিন্ন ক্লাস, তাদের সেক্স, এজ, সিভিলিং স্পাউচ এবং বিভিন্ন ইনফরমেশন। সো এই ডেটা সেটটা বেসিক্যালি ডেটা সায়েন্সে এন্ট্রি করার জন্য একেবারে পারফেক্ট ডেটা সেট। সো আমরা বেসিক্যালি এই ডেটা সেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশন এবং ভিজুয়ালাইজেশন শিখব। ওকে, কিপ গোয়িং। রাইট, তো অলরেডি আমরা ডেটা সেটটিকে কল করেছি, বাট এই ডেটা সেটটিকে আমাদের ব্যবহার করার জন্য স্টোর করা প্রয়োজন। তো এর জন্যে আমরা এটাকে ডিএফ ব্যবহার করে এটাকে স্টোর করতে পারি। বাই দ্য ওয়ে, আমি অনেকবার এখানে ডিএফ ব্যবহার করেছি। যখন আমরা অ্যাকচুয়াল ডেটা প্রসেসিং শিখব তখন আমরা প্রতিটি ভ্যারিয়েবলকে আলাদা আলাদাভাবে রিনেম করব। তো ফর নাও আমি এটাকে ডিএফ হিসেবে স্টোর করছি। সো ডিএফ এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, এবং সেখান থেকে আমরা যে কোনো ডেটা সেটের নাম এখানে উল্লেখ করতে পারি। তো আমরা যদি এটাকে রান করি, এই ডেটা সেটটি ডিএফ ভ্যারিয়েবলের আন্ডারে স্টোর হয়ে যাবে। তো আমি এখান থেকে আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি। আমরা জুপিটার ভ্যারিয়েবলে চলে যাব, এখানে আমাদের তৈরি করা ভ্যারিয়েবলগুলোকে দেখতে পাবো, যেমন মাই ডেটা একটা ভ্যারিয়েবল রয়েছে এবং ডিএফ। এখানে ডিএফ এর মধ্যে আসলে আমরা টাইটানিক ডেটা সেটটিকে স্টোর করেছি এবং মাই ডেটার মধ্যে যেটা আমরা অলরেডি তৈরি করেছিলাম লাইক ফ্রুটস কালার্স। ওকে, তো এটা দেখার জন্য আমি আবারও বলে দিচ্ছি, জুপিটার ভ্যারিয়েবলসে চলে যাবেন, এখান থেকে আপনি বিভিন্ন স্টোর করা ভ্যারিয়েবলগুলোকে দেখতে পাবেন। ওকে, সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবার এই ডেটা সেটের প্রথম 5টি অবজারভেশনকে দেখার জন্যে আমরা এখানে লিখতে পারি ডিএফ ডট হেড। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অবজারভেশন? তো এটাকে রান করি, এরপর আমরা দেখার চেষ্টা করি আসলে অবজারভেশন বলতে আমি কি বুঝাচ্ছি। রাইট, সো অবজারভেশন মানে হচ্ছে বিভিন্ন রোস। তো আপনি যদি ডিএফ ডট হেড লিখে এটাকে রান করেন তো আপনি প্রথম 5টি ভ্যারিয়েবল দেখতে পাবেন। আমি আবারও বলছি, যেহেতু ইন্ডেক্সিং শুরু হয় পাইথনে 0 থেকে, সো আমরা এখানে বেসিক্যালি 5টা রোজ দেখতে পাচ্ছি। তো আপনি যদি এর চেয়ে বেশি দেখতে চান সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন, ফর এক্সাম্পল 10। ওকে, সো এটাকে যদি আমরা এখান থেকে রান করি তো আমরা একইভাবে প্রথম 10টি অবজারভেশনকে দেখতে পাবো। একইভাবে আমরা চাইলে শেষের 10টি অবজারভেশনকে দেখতে পারি, এর জন্য আমরা ব্যবহার করব ডিএফ ডট টেল। ওকে, তো এটাকে আমরা এখান থেকে রান করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শেষের 5টি অবজারভেশনকে এখানে দেখানো হয়েছে।
তো এবার আমরা এই ডেটা সেটের একটা সামারি তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমরা এখানে লিখব df ডট describe, অর্থাৎ তুমি এই ডেটা সেটকে আমার জন্য একটু বিস্তারিত আলোচনা করে দাও। বেসিক্যালি আমরা এক্সেলে এটাই দিয়ে শেষ করি, ডেটা রিপোর্টিং, বাট পাইথন কিংবা আর মাত্র আমরা শুরু করলাম। দিস ইজ দ্য ম্যাজিক অফ পাইথন অ্যান্ড আর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারিয়েবলগুলোকে অর্থাৎ কলামগুলোকে এখানে শো করা হয়েছে এবং এর পাশাপাশি এর কাউন্ট, এর মিন, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, এর 25%, 50%, 75% এবং ম্যাক্স। এটাই হচ্ছে বেসিক্যালি ডেটা স্ট্যাটিস্টিক্স। তো এর মধ্যে আমরা এখানে যে মিন থেকে ম্যাক্স পর্যন্ত দেখতে পাচ্ছি এটাকে বলা হয় 5 নাম্বার অফ স্ট্যাটিস্টিক্স। ওকে, বেসিক্যালি আমরা এটা বক্স প্লট ব্যবহার করে এই ধরনের ডেটা সামারি দেখে থাকি। তো বাই দ্য ওয়ে আমরা এখানে বিভিন্ন কাউন্টগুলো দেখতে পাচ্ছি প্রতিটি ভ্যারিয়েবলের, এর মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম এবং এর মাঝখানে বিভিন্ন ডেটা ডিস্ট্রিবিউশন। বাই দ্য ওয়ে আমরা স্ট্যাটিস্টিক্স লেসনে এর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, সো আপাতত কিপ গোয়িং। এবার আমরা দেখব কিভাবে কলামসগুলোকে এক্সট্রাক্ট করতে হয়। আমরা শুধুমাত্র কলামসগুলোকে দেখতে যাচ্ছি, সো df কলামস। এবার আমরা এটাকে রান করব এবং এখানে বিভিন্ন ইন্ডেক্সগুলোকে আমরা দেখতে পাবো। বাই দ্য ওয়ে আমি আগেই বলেছি পাইথনে বিভিন্ন কলামকে ইন্ডেক্স বলা হয়। ওকে, সো এখানে রয়েছে সার্ভাইভড, পি ক্লাস, সেক্স, এজ থেকে শুরু করে অ্যালোন। এর ডেটা টাইপস দেখাচ্ছে অবজেক্ট, কারণ এখানে সবগুলো অবজেক্ট অর্থাৎ ক্যারেক্টার্স, এখানে সবগুলো ক্যারেক্টার্স দেখানো হয়েছে। অ্যান্ড এবার দেখব কিভাবে এই ডেটা সেটটিকে আমাদের লোকাল কম্পিউটারে ইম্পোর্ট করব। তো বেসিক্যালি আমরা সিএসভি এবং এক্সেল দুটোতে এটাকে এক্সপোর্ট করব। সো সেভিং এ ফাইল। ওকে, তো এর জন্য প্রথমে ডেটা অবজেক্ট নেম df to underscore csv, আমরা প্রথমে csv তে এটাকে এক্সপোর্ট করব। এবার এর ভেতর আমাদের ডেটা সেটের নেম উল্লেখ করব। বাই দ্য ওয়ে এখানে ডেটা সেটের নেম হবে যেটা আমরা এক্সপোর্ট করার পর যে নেমটা আসলে ব্যবহার করা হবে। সো এখানে আমরা বলতে পারি শিপ, ওকে, ডট csv। আচ্ছা, তো এর আগে আমি এখান থেকে এটাকে ওপেন করব কারণ আমাদের ডেটা সেটটি এখানে স্টোর হবে। ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, এর আগে ফরওয়ার্ড স্ল্যাশ এবং এখানে একটি ডট ব্যবহার করব। তো বেসিক্যালি আমি এর কারণ আগের ভিডিওতে এক্সপ্লেইন করেছি, বাট তারপরেও যারা একেবারে বিগিনার তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। এর মানে হচ্ছে তুমি এই ডেটা সেটটিকে এই ডিরেক্টরিতে অর্থাৎ এখানে স্টোর করবে, ঠিক এইখানে। ওকে, এর আগের ফোল্ডারে অর্থাৎ এখন আমরা যে ফোল্ডারে আছি তার আগের ফোল্ডারে এটাকে স্টোর করার জন্য আমরা ডাবল ডট ব্যবহার করব, যেহেতু আমরা এখানে করব। সো সিঙ্গেল ডট, সো ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডেটাসেট নেম ডট সিএসভি। তো এবার আমরা এটাকে রান করব, আপনারা এখানে লক্ষ্য রাখুন। এবং এটাকে রান করার পর আমরা এখানে একটি ডেটা সেট দেখতে পাচ্ছি which is called ship.csv। একইভাবে এটাকে আমরা কমেন্ট আউট করে দিব। এবার আমরা এক্সেল ফাইল এক্সপোর্ট করব। তো এক্সেল ফাইলকে এক্সপোর্ট করার আগে আমি বলে দিচ্ছি একটা ওয়ার্নিং আসবে, তো আগে আমরা করি, এরপর এর কারণ আমরা ব্যাখ্যা করব। সো df ডট টু আন্ডারস্কোর এক্সেল, একইভাবে ডট ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকেও আমরা শিপ হিসেবে নেমিং করতে পারি এবং আমরা জানি অলরেডি এক্সেল ফাইলের এক্সটেনশন হচ্ছে xlsx। ওকে, এবার আমরা এই টোটালটাকে ইনভার্টেড কমার ভিতর লিখব এবং এটাকে আমরা রান করব। অ্যান্ড রান করার পর তারা আমাদেরকে একটা এরর দেখাবে, বলতেছে মডিউল নট ফাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মডিউল? আমরা যারা এরর ক্লাসটা করে এসেছি আমরা অলরেডি জানার কথা। মডিউল হচ্ছে বেসিক্যালি এই ডেটা সেট, এই এক্সেল টু এক্সেল ফাংশনটিকে রান করার জন্য আমাদেরকে একটি
লাইব্রেরি কল করে নিতে হবে which is called OpenPyExcel। তো আমরা এটাকে প্রথমে ইনস্টল করে নিব। তো এর জন্যে আমরা এখানে লিখব pip install OpenExcel। সো এটাকে আমরা প্রথমে রান করব। ওকে, ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা কমেন্ট আউট করে দিব যাতে পরবর্তীতে এটাকে আর রান করা না হয়। অ্যান্ড এবার আমরা এটাকে আবার রান করব। ওকে, কন্ট্রোল এন্টার। তো এখানে লক্ষ্য করুন ship.xlsx নতুন একটি ফাইল এখানে সংযুক্ত হয়েছে। এখন আপনাদেরকে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিতে যাচ্ছি। এখানে এক্সেল ফাইলের ক্ষেত্রে যে ডেটা সেটটাকে আমরা এখানে দেখতে পাই, এখানে কিন্তু শিট 1 শিট 2 এভাবে অনেকগুলো শিট থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যা করতে পারেন এখানে, তো এই জন্য আপনাকে লিখতে হবে শিট আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু, এখানে আপনি সেই শিট নেম উল্লেখ করবেন। সো এখানে যেহেতু শিট 1 রয়েছে, সো আমরা এখানে শিট 1, এবং এই কোডটিকে রান করার সাথে সাথে সেই স্পেসিফিক শিট আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, গট ইট? রাইট। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি ডেটা সেটকে রাইট করতে হয়। এবার আমরা দেখব কিভাবে সেই ডেটা সেটকে রিড করতে হয়। তো এর জন্যে আমরা নাম্বার 5, এটা হচ্ছে import dataset, import your own dataset। ওকে, কিভাবে আপনার নিজস্ব ডেটাসেটটিকে ইম্পোর্ট করবেন। ফর এক্সাম্পল, আমরা এই দুটো ডেটাসেটকে আমাদের পাইথনে ইম্পোর্ট করব। তো এর জন্যে আমরা এখানে সেম প্রসেস, আমরা এখানে লিখব pd ডট রিড আন্ডারস্কোর, প্রথমে আমরা csv কে রিড করি csv, একইভাবে ডট ফর স্ল্যাশ শিপ, আমরা এখানে শিপ কিভাবে লিখেছি শিপ ডট csv। ওকে, সো আমরা যদি এটাকে রান করি এবং আমরা দেখতে পাবো আমাদের ডেটা সেটটি জুপিটার নোটবুকে ওপেন হয়েছে। তো এটাকে আমরা সেভ করার জন্য একইভাবে df লিখে এটাকে রান করতে পারি, এবং এটা রান করার সাথে সাথে এই df এর আন্ডারে ডেটা সেটটি স্টোর হয়ে যাবে। একইভাবে আমরা এক্সেল ফাইলকে স্টোর করতে পারি। তো এর জন্যে আমরা একইভাবে লিখতে পারি df2 equals to pd dot read excel। ওকে, বাকিটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু নামটা আমরা সেম রেখেছি, সো আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিব, এবং পেস্ট করার পর আমরা এর এক্সটেনশন চেঞ্জ করে দিব XLSX, এবং এটাকে রান করার সাথে সাথে আমাদের জুপিটার নোটবুকে শিপ XLSS ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি কি ধরনের ফাইল জুপিটার নোটবুকে ইম্পোর্ট করতে পারি? ওয়েল, জুপিটার নোটবুকে আমরা অলমোস্ট সব ধরনের ফাইল ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করতে পারি। বেসিক্যালি আমরা রিড ফাংশন ব্যবহার করে ডেটা ইম্পোর্ট করে থাকি, অ্যান্ড টু ফাংশন ব্যবহার করে আমরা ডেটা সেটকে এক্সপোর্ট করে থাকি। তো যখনই আপনি টু আন্ডারস্কোর কিংবা রিড আন্ডারস্কোর ব্যবহার করবেন, প্যান্ডাস আপনাকে বিভিন্ন ধরনের ডেটা ফ্রেম বা ডেটা এক্সটেনশন ইম্পোর্ট করার এক্সটেনশনগুলোকে আপনার সামনে শো করবে। তার মধ্যে রয়েছে যেমন এক্সেল ফাইল, সিএসভি ফাইল, টিএসভি ফাইল, ক্লিপবোর্ড, ইভেন আপনি আপনার কপি করা অংশটাকেও সরাসরি এক্সপোর্ট করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। এছাড়াও দেয়ার ইজ আ লট অফ ফাইলস এক্সটেনশন আউট দেয়ার। তো আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে এই প্রসেসটা আপনি নিজে নিজে ট্রাই করবেন, এবং এছাড়াও আপনার কাছে যদি বিভিন্ন ধরনের ফাইল থেকে থাকে, ফর এক্সাম্পল স্ট্যাটা কিংবা স্পেসেস কিংবা জেসন ফাইল বা HTML ফাইল, আপনি সব ধরনের ফাইল এখানে চুজ করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। তো আপনি চাইলে ChatGPT কিংবা গুগল সার্চ করে দেখতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই ডকুমেন্টেশন ফলো করুন। তো পান্ডাস লাইব্রেরি ব্যবহার করে কী কী ধরনের ডেটা সেট ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করতে পারবেন তা জানার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, এবং সেখান থেকে গুগলে সার্চ করবেন প্যান্ডাস। জাস্ট প্যান্ডাস লিখে সার্চ করলে হবে। এখানে আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, প্যান্ডাস পাইথন ডেটা অ্যানালাইসিস লাইব্রেরি। এখানে ক্লিক করুন এবং এখান থেকে চলে যাবেন ডকুমেন্টেশনে,
ডকুমেন্টেশন থেকে ইউজার গাইড এবং ইউজার গাইড থেকে আইও টুলস। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি কি ধরনের ডেটা এক্সটেনশন ব্যবহার করতে পারবেন, সেই এক্সটেনশনগুলো থেকে কিভাবে রিড করবে এবং রাইট করবে সে প্রসেসটা দেওয়া আছে। ফর এক্সাম্পল, যখন আমরা সিএসভি ফরম্যাট ব্যবহার করব, এর জন্য আমরা লিখব read_csv এবং রাইট করার জন্য অর্থাৎ এক্সপোর্ট করার জন্য আমরা to_csv। একইভাবে আপনি এখানে বিভিন্ন ধরনের ফাইল এক্সপোর্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, স্ট্যাটার জন্য আপনি লিখবেন read_stata অথবা to_stata। অ্যান্ড এছাড়াও আপনার যে কোনো একটি লোকাল ক্লিপবোর্ড বা কপি করা ডেটাকে আপনি ইম্পোর্ট করার জন্য read_clipboard কিংবা to_clipboard ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে চলে যাবেন গেটিং স্টার্টে এবং কিছুটা নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন হাউ ডু আই রিড অ্যান্ড রাইট ট্যাবুলার ডেটা। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিভাবে সেটা করতে হবে। সো সিএসভি, সো read_csv, read_excel, ওকে, দেন to_csv। সো এইভাবে আপনি করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে টু ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল এখানে ক্লিক করলে ফুল প্রসেস দেখতে পাবেন কিভাবে করতে হয়। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবভিয়াসলি চেক দিস আউট। অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল আজকের লেসন। এই ছোট ছোট ট্রিক্সগুলো ব্যবহার করে আপনি একজন দক্ষ অ্যানালিস্ট হয়ে উঠতে পারবেন। বাট মনে রাখবেন, দ্য বেস্ট ওয়ে টু লার্ন ডেটা সায়েন্স ইজ ডু ডেটা সায়েন্স। সো কিপ প্র্যাকটিসিং। তো আপনারা যারা প্র্যাকটিস করতে চান তাদের জন্য আমি এই নোটবুক লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি চেক দিস আউট। তো টিপসগুলো অ্যাপ্লাই করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ফাইনালি, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে রিঅ্যাক্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের লার্নিং কমিউনিটিতে সংযুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।